শাহরিয়ার, তুমি কালকে সেই ভার্সিটিতে চলে যাও। সেই ভার্সিটিতে তুমি না যাওয়া পর্যন্ত কোনো কিছুই ঠিক থাকবে না। আমার বিশ্বাস তুমি এই অপারেশন সাকসেসফুল ভাবে করতে পারবে। স্যার, আমি আপনাকে বলেছিলাম যে স্যার আমার মা অসুস্থ, আমি কিছুদিন ছুটি চাই। কিন্তু স্যার আপনি আমাকে ওই ভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন অপারেশনের কাজে। না আসলে স্যার। শাহরিয়ার, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু দেখো, ওই ভার্সিটিতে কোনো কিছু আর স্বাভাবিকভাবে চলছে না। সমস্ত কিছু অস্বাভাবিক হয়ে গেছে। ছেলেমেয়েরা এখন ভার্সিটিতে আসা প্রায় বন্ধই করে দিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের প্রশাসনের কি অবস্থা হবে তুমি একবার বুঝতে পারছো? আর এই কাজের জন্য তুমি একমাত্র পারফেক্ট ব্যক্তি, কারণ তোমাকে তেমন কেউই চেনে না। এটাই হলো তোমার সব থেকে প্লাস পয়েন্ট। তুমি ছদ্মবেশে যাবে আর ওগুলো তদন্ত করে উদ্ঘাটন করবে। স্যার সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার আমার মা অসুস্থ। আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই, তাই বলছিলাম কি কিছুদিন পরে গেলে হয় না? আর এখন আসলে যেতে ইচ্ছা করছে না। সারিয়া, তুমি একটা কথা মনে রাখবে, উনি যেমন তোমার মা, এই দেশটাও কিন্তু তোমার মায়ের মতোই। আর তুমি যে কাজে যাচ্ছ সেই কাজ কিন্তু আমার জন্য নয়, এটা কিন্তু দেশের কল্যাণের জন্য। তুমি যদি এখানে শহীদ হয়ে যাও, তবুও তার পক্ষে তোমার আম্মু একটা পরিচয় দিতে পারবে। তাই তো আর আমরা ট্রেনিং এ সেটাই শিখেছিলাম। জি স্যার, আমি তাহলে কালকেই চলে যাচ্ছি। আপনি সব কিছুর ব্যবস্থা করে দিন। তাহলে স্যার আমি এখন আসছি। আল্লাহ হাফেজ। আর সকল কিছু ইমেলে পাঠিয়ে দিবেন, আমি রাতে দেখে নিব। আমি তোমার যা যা প্রয়োজন সবকিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি, আর সঙ্গে তোমার পুরো টিমকেও দিয়ে দিচ্ছি। তোমার টিম মেম্বার তোমাকে সহায়তা করবে। তোমাদের জন্য বাসা ঠিক করে দিয়েছি। তোমরা আজকে রাতেই সেখান থেকে চলে যাও, কালকে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে স্যার আমাকে মেলে কিছু ফাইল পাঠিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে যথারীতি ল্যাপটপ নিয়ে বসলাম আর সেগুলো দেখতে শুরু করলাম। আর তখনই আম্মু আমার কাছে আসলো। আম্মু আমার কাছে এসে বলতে শুরু করলো, শাহরিয়ার, যেহেতু তোর এখন মোটামুটি ছুটিতে আছিস, তাহলে তোকে নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসি। কিছুদিন থেকে না হয় আবার ফিরে আসবো। অনেক দিন যাওয়া হয় না। আম্মু আমার কালকে এখান থেকে চলে যেতে হবে অন্য একটা কাজের জন্য। তোমার যদি মন চায় তাহলে তুমি একা একা যেতে পারো। আমি তোমার জন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে নিয়ে যাব এবং নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। ভেবেছিলাম তোকে নিয়ে গ্রামে যাব, কিন্তু সেটার হলো না। তোর কাজ পড়ে গেল। ঠিক আছে, আমি একাই যাব। তোর সময় হলে তুই সেখানে যাস। আরেকটা কথা তোকে বলার ছিল, তুই কি এবার বিয়ে শাদী করবি কি না বল। আম্মু এখনো আমি মাত্র নিজেকে একটু বোঝাতে শুরু করছি। আর এখনই তুমি তোমার কাছ থেকে তোমার ছেলেকে দূরে সরিয়ে দিতে চাইছো এত তাড়াতাড়ি? আমি তোমার কাছ থেকে চলে যেতে চাই না। এভাবে কি সারা জীবন বিয়ে না করেই থাকবি? দেখ, আমার অনেক বয়স হয়েছে। তোকে রান্না বান্না করে খাওয়ানোর মতো শক্তি অনেক সময় আমার থাকে না। আমি অনেক সময় অসুস্থ থাকি। তুই কি খাস না খাস তোর খেয়াল রাখতে পারি না। তার জন্য তোর বিয়ের ব্যবস্থা করছি আমি। আম্মু দয়া করে তুমি এটা করো না। কারণ আমিও নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করব। পছন্দ মতো মেয়েকে বিয়ে করাবে। তারপর যদি মেয়েটা অন্য কারোর সঙ্গে বিয়ের পর পালিয়ে যায়, তখন কি মান সম্মান বলতে কোনো কিছু থাকবে? আমার কোনো কিছু থাকবে না। তাই যেহেতু আমার ইচ্ছে ছোটবেলা থেকে নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করব, তাই এটাই হবে। তুমি কিছুদিন ধৈর্য ধরো। তুই যে চাকরি করিস, এই চাকরিতে তো মেয়েরা কাছে আসার সাহসই পায় না। তুই পছন্দ করবি কি করে? আবার শোন, এর চেয়ে ভালো আমি তোকে একটা মেয়ের ছবি দেখাচ্ছি। ঘটক আমাকে কয়েকটা ছবি দিয়েছে তোকে দেখানোর জন্য। তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু তুই দেরি করে আসলি। মা, এগুলো মেয়ে দেখা দেখি বাদ দাও তো। আমাকে আমার মতো কাজ করতে দাও। আর তুমি গ্রামে গিয়ে কিভাবে থাকবে না থাকবে সেটার একটা টেনশন থাকবে। এর চেয়ে ভালো পরে যেও। এখন আপাতত এখানেই থাকো, বুঝতে পেরেছো? আর রহিমাকে বলবো সবসময় তোমার পাশে থাকবে, তোমার পাশে থাকার জন্য। আমি চলে যাচ্ছি, গেলাম। আর তার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেজন্য এখানেই থাকি। আসিস তো শুধু এটা করার জন্য, কিন্তু তুই তো আর এটা করতে পারিস না যে বিয়ে করে বউকে সঙ্গে সঙ্গে রাখবো। বৌমার সঙ্গে গল্প করতাম, কত আড্ডা দিতাম। আমারও তো বয়স হয়েছে, তাই না? আমারও তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখার। আমি মায়ের সঙ্গে আর কথা বাড়ালাম না। মা ওনার মতো করে বকবক করে। কিছুক্ষণ পরে কল কেটে দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে মাকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। কারণ এখন থেকে ফিরে অনেকটা দূর, মোটামুটি সারা জার্নি করে যেতে হবে। তাই রাত 10টার দিকে মাকে বিদায় দিয়ে বের হলাম। মা কান্নাকাটি করছিল, কিন্তু আমাদের এই চাকরিতে কান্নাকাটি করার কোনো অপশন থাকে না। কারণ এই পুলিশের চাকরিতে মায়া জিনিসটা একদমই
সেটা আছে শুধুমাত্র দেশের জন্য, দেশ থেকে শত্রুমুক্ত করার জন্য। আমি গাড়ি নিয়ে চলে আসলাম স্টেশনে, রেল স্টেশন। ইচ্ছা ছিল গাড়িতে করে যাওয়ার জন্য, কিন্তু শায়দ ঘুমাতে পারবো না দেখে রেল স্টেশনে চলে আসলাম। স্যার আগের থেকে আমার জন্য এসি রুম বুক করে দিয়েছে, আর আমরা যথারীতি 4 জন মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন একটু পর স্টেশন ট্র্যাক করলো। ট্রেন তার আপন গতিতে চলছিল। আমি শুয়েছিলাম আর শুয়ে মোবাইল টিপছিলাম, আর হঠাৎ করে একটা মেয়ে আমার কেবিনের দরজার সামনে এসে কড়া নাড়ল। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম, আর দরজা খুলে দেওয়ার পরে তখন দেখলাম মেয়েটা অনেক ভয়ে ছিল। আর তাড়াতাড়ি করে কেবিন এসে উনি দরজা বন্ধ করে দেন, আর তখন আমাকে বলতে লাগলো, ভাইয়া, আমাকে বাঁচান। ওরা আমাকে সামনের স্টেশনে তুলে নিয়ে যাবে। ট্রেন থামলে আমাকে রেলে নিয়ে যাবে। আমাকে ভয় দেখাচ্ছে। প্লিজ ভাইয়া, কিছু করুন। ওইটা আপনাকে কারা তুলে নিয়ে যাবে। আর আপনি আগে শান্ত হন, এখানে কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। আপনি এখানে বসুন। এই সাকিব, একটু উঠে দেখতো। ভাই, আমি আগে স্টেশন থেকে উঠেছিলাম রংপুর যাব বলে। আসলে ঢাকাতে আমার মামার বাসা, আর সেখানে বেড়াতে এসেছিলাম। আর এখন রংপুর যাচ্ছি। কালকে থেকে ভার্সিটি শুরু হবে, তো সেই জন্য আজকে রাতেই চলে যেতে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আমরা বিষয়টা দেখছি। আপনি এখানে চুপচাপ বসে থাকুন আর পানি খান। ছেলেগুলো যখন আমার কেবিনের সামনে চলে আসলো, আমার কেবিনের সামনে আসার পরে মেয়েটাকে নানান ধরনের কথা বলতে লাগলো। কথাগুলো ছিল এমন, কি গো সুন্দরী, তুমি আমাদের কাছে আসো। সামনে স্টেশনে নেমে তোমাকে নিয়ে জঙ্গলে যাওয়ার পরে অনেক সুখ দেব, তুমি যেটা আজকে থেকে কখনোই পাবে না। কেন রে? ওর মা বাবা কি তোর কাছে দায়িত্ব দিয়েছে যে আমার মেয়েটাকে ভালোভাবে দেখার জন্য, ওর ভালোভাবে দেখে রাখার জন্য? ওর হাজবেন্ড হবে, তোরা তো দেখার দরকার কি রে? তুই কে রে আমাদের কাজে বাধা দিতে এসেছিস? তুই জানিস আমরা কার লোক? আর আমাদের কাজে বাধা দিতে আসলে ট্রেনের মধ্যেই মেরে এখান থেকে ফেলে দেব। চুপচাপ সেখানে গিয়ে বসে থাক, আমাদেরকে আমাদের কাজ করতে দে। এই ট্রেন হলো সরকারি সম্পদ, আর সরকারি সম্পদের উপর দাঁড়িয়ে একজন অবলা মেয়েকে একা পেয়ে তুই এভাবে নষ্টমী করবি? আর তুই কি ভেবেছিস এগুলো আমি চুপচাপ সহ্য করব? চুপচাপ এখান থেকে চলে যা, ঝামেলা করিস না। ট্রেনে অনেক লোকজন রয়েছে। কি গো সুন্দরী, তোমার এখানেই রোম্যান্স করতে মন চাচ্ছে? ঠিক আছে, তোমাকে আমি কেবিনের মধ্যেই সবকিছু খেয়ে নেবো। চলো সুন্দরী, এদিকে আসো। কুত্তার বাচ্চা, তোর ঘরে কি কোনো মা বোন নেই? তুই একে একটা মেয়েকে পেয়ে এসব করছিস। আজ তোদের জন্য মেয়েরা এখন একা একা চলাফেরা করতে পারে না, শুধুমাত্র তোদের জন্য। এই বলে মেয়েটা ছেলেটাকে একটা থাপ্পড় মারে, আর থাপ্পড় মারার পরে ছেলেটা মেয়েটার হাত ধরে নেয়। আর আমি সেখানে ছেলেটার হাত ধরে হাত পিছনের দিকে মুচড়ে দিলাম। আর তখন ছেলেটা আমাকে বলতে লাগলো, কিরে কিরে, তুই কে রে? আমার তো মনে হচ্ছে তুই পুলিশ, কারণ পুলিশের মায়ের এরকম হতে পারে, পুলিশ ছাড়া এরকম কেউ করতে পারে না। সত্যি তুই অন্যরকম মানুষ, কারণ আজ পর্যন্ত আমার মার খেয়ে কখনো কেউ বুঝতে পারেনি যে আমি পুলিশ অফিসার। কিন্তু বেচারা তুই বুঝতে ফেলেছিস। হয়তো তোর জন্মটা থানার কোনো আশেপাশে হয়েছিল, রাস্তার ধারে, আর সেই কারণে তুই বুঝে গেছিস। স্যার আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আমরা এরকম করব না, আমরা অনেক বেশি ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ স্যার। শোন, বড় কথা হচ্ছে, তোকে যদি আমি এখন ক্ষমা করে দেই, তুই কিছুদিন পর আবার এটাই শুরু করবি। আবার তোকে আমি যদি অ্যারেস্ট করে নিয়ে যাই বা রেলে পুলিশের কাছে হস্তান্তর করি, আবার তুই এটাই করবি। তার চেয়ে ভালো তোকে ক্রসফার করে দেই, যেটার কারণে আরও অনেক মেয়েরা শান্তিতে থাকতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে। তোর বেঁচে থাকার অধিকার নেই। আর তোর দলে সব কয়টাকে ক্রসফায়ার করব। তারপর আমি আমার কোমর থেকে পিস্টলটা বের করে ছেলেটাকে গুলি করলাম, আর সঙ্গে সঙ্গে ছেলেটা ছটফট করতে করতে ট্রেন থেকে পড়ে যায়। ছেলেটা ছিল জঙ্গিবাদীদের একজন সদস্য, কারণ তার কাছে পিস্তলও ছিল। ও যেহেতু আমার কাছে মাপ চেয়েছিল, সে মুহূর্তে যে কোনো কিছু করতে পারতাম, আর সেই কারণে আমি ক্রসফায়ার করে দিলাম। আর এরকম হারামজাদাদের বেঁচে থাকলে দেশের কখনো উন্নতি হবে না। এরকম কিছু মানুষের জন্য দেশটা এগিয়ে গিয়েও আবার এগোতে পারছে না। একে একে ক্রসফায়ারের ফলে মোটামুটি অনেক লোকজন এখানে এসে গেছে। আর মেয়েটা হা করে আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি সবাইকে শান্ত করলাম। এরপর রেলেও পুলিশরা আসলো, আর সবাই আসার পরে সবাইকে যে যার মতো বসিয়ে দিলাম। তারপর আমি আমার কেবিনে এসে দরজা লক করে দিলাম। আর তখন মেয়েটা শান্ত গলায় আমাকে বলতে শুরু করলো, আপনি সত্যি অসাধারণ। আপনার মতো কিছু মানুষ আছে বলেই আমরা কোনো না কোনোভাবে রক্ষা পেয়ে যাই। আজকে যদি আপনি না থাকতেন, তাহলে তো আমার অনেক কিছুই হতে পারতো। আপনার মতো কেউ এগিয়ে আসেনি,
অনেকেই বলেছিলাম, কিন্তু কেউ ওদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস করেনি। আমাদের কাজ হলো আপনাদের সেবা দেয়া। তবে আপনারা সেবা পেয়ে যখন এগুলো বলেন তখন আমাদের মনে একটা প্রশান্তি জাগে যে আমরা হয়তো দেশের জন্য একটু হলেও অবদান রাখতে পারছি। এটা আমাদের কাছে অনেক কিছু। তা আপনি একা একা এতদূর জার্নি করবেন? আসলে আমি একা একাই জার্নি করতে পারি, তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে হয়তো ভাগ্য খারাপ ছিল, তার জন্য এরকম পরিস্থিতিতে পড়তে হলো। তা আপনি সেখানে কেন যাচ্ছেন, আর আপনার নামটা জানতে পারি? আমি শাহরিয়ার রহমান, ধানমন্ডি থানার ওসি। যাচ্ছে একটা কাজে। এবার আপনার কথা বলুন। আমি আঁকি চৌধুরী। বাবা ব্যবসা করেন, আমাদের 2-3টা আড়ত আছে মাছের, অনেক বড় ব্যবসা। আর এটা বাবার ভাই মিলেই দেখাশোনা করে থাকে। বর্তমানে ইউনিভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ছি। ও আচ্ছা, ভালো তো। তবে পরিচয় হয়ে ভালোই হলো। আপনার কাছ থেকে খুব তাজা মাছ নিয়ে যেতে পারবো। কি মাছ দিয়ে দিবেন তো আমাকে? মজা করলেন মনে হয় আমার সঙ্গে। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে 1 বক্স মাছ পাঠিয়ে দিব। আপনি সহ আপনার স্ত্রী খেতে পারবেন। এ পোড়া কপালে আর স্ত্রীর মুখ হয়তো দেখতে পারবো না, কারণ এখন পর্যন্ত বিয়ে করলাম না। আর স্ত্রী পাবো কোথা থেকে? কে আমার রান্না করে খাওয়াবে? সত্যি আপনি বিয়ে করেননি? বাহ, ভালো কথা তো। তবে অনেক মেয়েরাই তো আপনার পেছনে পড়ে আছে। যে কোনো একটাকে দেখে বিয়ে করে নিন। যত তাড়াতাড়ি বিয়ে করবেন, তত তাড়াতাড়ি না থেকে মাপ পাবেন। বুঝতে পেরেছেন? মনের মতো কাউকে এখনো পাইনি। আগে পেয়ে নি, তারপর না হয় বিয়ে শাদীর কথা চিন্তা করা যাবে। তবে আমি প্রেম ছাড়া বিয়ে করব না, কারণ প্রেম করে বিয়েটার মধ্যে অনেক মজা আছে। আপনি পুলিশ অফিসার হয়েও আপনার মনের মধ্যে প্রেমের বাতাস বলছে। অনেক হাসি খুশি একটা মানুষ আপনি। আচ্ছা, আমি আপনার সময় নষ্ট করছি। আপনি মনে হয় ঘুমিয়েছিলেন। আমি আমার সিটে যাই। ওখানে গেলে আপনাকে মানুষ অনেক প্রশ্ন করতে পারে, তার চেয়ে ভালো এখানে আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এই সাকিব, তুই উপরে যা, আমার সঙ্গে সিটটা ছেড়ে দে ওনার জন্য। আমার কথা ঘুম ঘুম চোখে তাকালো। তারপর আমি যেটা বললাম সেটাই করলাম। আমার সঙ্গে উপরে উঠে পড়লো। আমি উপরে উঠে পড়লাম। আর তখন সাকিব আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম সাকিব এখন কি বলবে। সাকিব তখন আমাকে বলতে শুরু করলো। ভাই, ভাবি কিন্তু অনেক সুন্দর। এরকম ভাবে আমরা আশা করতেছিলাম যে কবে আসবে কবে আসবে। তবে এই অপারেশনটা হয়তো অনেক বেশি ভালো হবে, কারণ ভাবির দেখা পেয়েছেন তো, তার জন্য। ভাবির হাসিটা তো জোস, বাহ কি রকম হাসি। তুই কি সব বলছিস? তোর কি মাথা ঠিক আছে? মেয়েটা বিপদে পড়েছিল, আমি মেয়েটাকে বিপদ থেকে রক্ষা করেছি। আর আমাদের কাজই হলো বিপদ থেকে মানুষকে রক্ষা করা। এইটুকু মেয়েটার সঙ্গে এমনিতেই কথা বলেছি। তুই শুধু শুধু এসব কথা বলছিস। এত কথা না বলে ঘুমা, কালকে আবার অনেক কাজ আছে। ভাই, আমি ঘুমিয়ে থাকলেও কিন্তু আমার কানে একটা সবসময় খোলা থাকে। আমরা যে ভার্সিটিতে অপারেশনে যাচ্ছি, মেয়েটা তো সেই ভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ে। আমাদের সঙ্গে দেখা হবে। আর যদি মেয়েটা সবকিছু বলে দেয়, তখন আমাদের অপারেশনের কি হবে? আর আমরা এটাও করতে পারি, আমরা মেয়েটার কাছ থেকে বেশ কিছু তথ্য নিতে পারি। মেয়েটা কোনো কিছু বললো না। মেয়েটা একটু চাপা স্বভাবের। তোর এসব নিয়ে না চিন্তা করলেও হবে। আমাকে আমার মতো করে চিন্তা করতে দে। এখন ঘুমা আর আমাকে ঘুমাতে দে। দেখছিস না মেয়েটা কেমন ঘুমিয়ে আসে? কথা বললে ডিস্টার্ব হবে। সাকিব, আমাদের স্যারের মুখে আজ পর্যন্ত এইসব কথা কখনই শুনেছিস? শুধু শুনেছিস মামলা, খুন এইসব নিয়ে। আর আমাদের কী কাজ করতে হবে এইসব নিয়ে সব সময় আমাদেরকে বলতো। আর আজকে উনি আমাদেরকে বলছে কথা না বলতে, যেন মেয়েটা ঘুমে ডিস্টার্ব না হয়। বাইরে আর কোনো কিছু বলিস না, আমাদের ওসি স্যার এখন প্রেমে পড়ে গিয়েছে। আমি ওদের কাছে কোনো কিছু বললাম না। আসলে ওরা আমার ছোট ভাইয়ের মতো। ওরা আমাকে বড় ভাইয়ের মতো সম্মান করে। আমি ওদেরকে নিষেধ করছি স্যানে ডাকার জন্য, কারণ আমার কাছে এত কিছু ভালো লাগে না। যেহেতু একসঙ্গে কাজ করতে হবে, তাই ভাই বলে সম্বোধন করাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমরা মোটামুটি বন্ধুর মতোই সব কিছু শেয়ার করতে পারি। আমি কখন যে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি বলতে পারলাম না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম মেয়েটার কেবিনে নেই, হয়তো চলে গিয়েছে। আর ট্রেনটাও স্টেশনে দাঁড়িয়ে আছে। সাকিব এবং রিফাত ব্যাগ গোছাচ্ছে। আর তখন সাকিব আমাকে বলতে শুরু করলো। ভাই, আমরা এইমাত্র আপনাকে ডাকতাম, তার আগে আপনি উঠে পড়েছেন। যাক, ভালোই হলো। ভাই, ট্রেন চলে এসেছে, উঠে পড়েন। আমি এই কথাগুলো শুনে পুরো আহাম্বক হয়ে গেলাম, কারণ ভেবেছিলাম আমি আখির সঙ্গে কিছু কথা বলবো, তার নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করব। কিন্তু ওদের কারণে কোনোটাই হলো না। পুরো মেজাজটাই খারাপ হয়ে গেল। কিন্তু এটা প্রকাশ করলাম না। আমি আমার ব্যাগপত্র নিয়ে যথারীতি স্টেশন থেকে বের হলাম।
আমার দু চোখ ভরে শুধু তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এ চোখ দিয়ে অনেক কিছু দেখতে পেলাম, কিন্তু সেই কাঙ্ক্ষিত মানুষটাকে আর দেখতে পেলাম না। আমি স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠে পড়ার পরে গাড়িটা তার আপন গতিতে চলতে শুরু করলো। আমাদের ড্রাইভার একটা বাড়ির সামনে এসে থামলো। আমাদের জন্য নাকি দোতলা বাড়ি ভাড়া করা হয়েছে। পুরো একটা ফ্ল্যাট নিয়ে আমরা এখানে থাকবো। তারপর ব্যাগপত্র নিয়ে আমরা যথারীতি উপরে উঠে পড়লাম, আর উপরে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, আর তখনই মনে হলো আমাকে আজকে ভার্সিটিতে যেতে হবে। আমি রেডি হয়ে নিলাম। তখন বাজে 9:10। আমি বের হচ্ছিলাম, কারণ ক্লাস শুরু হবে 10টা থেকে, তার জন্য বেশি সময় নিয়ে রেডি হচ্ছিলাম। আমি কম দামে একটা প্যান্ট আর কম দামে একটা টি শার্ট পরলাম, আর জুতোর মধ্যে 150 টাকা স্যান্ডেলগুলো পরে আর একটা ব্যাগ নিয়ে বাসির দিকে হেঁটে যাচ্ছিলাম। যেহেতু রাস্তা অতটা চিনি না, তবুও গুগল ম্যাপ অনুসরণ করে চলে আসলাম। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করব। বেশ উচ্ছন্ন লাগছিল, কারণ ভার্সিটি লাইফ শেষ বেশ অনেকদিন আগেই হলো, কিন্তু আবারও সেই ভার্সিটি লাইফটা ফিরে আসবে এটা কখনো আশা করিনি। যদিও ভার্সিটি লাইফটা বেশ অন্যরকম হতে পারে। আমি পুরো খ্যাত টাইপের হয়ে ভার্সিটিতে প্রবেশ করছি, আর সবাই আমার দিকে ভূত দেখার মতো করেই দেখছি। আমি পুরো ভার্সিটিতে আঁকিকে বেশ খুঁজে বেড়াচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আঁকি যদি এখানে আসে তাহলে তার সঙ্গে আমার দেখা হবে। বলতে না বলতে একটা ছেলে আমাকে ডাক দিল। আমি ছেলেটার কাছে গেলাম। ছেলেটার কাছে যাওয়ার পরে ছেলেটা খুব বাজেভাবে আমাকে একটা কথা বলল, আর কথাটা আর ছেলেটা বলতে লাগলো, এই খ্যাতের বাচ্চা খ্যাত, তোকে যে আমি এতক্ষণ ধরে চিৎকার দিয়ে ডাকছি তবুও তোর কানে কথা যাচ্ছে না, তাই না? আমাদের ভার্সিটিতে এসে আমাদেরকে সম্মান না দিয়ে চলে যাচ্ছিস। আসলে ভাইয়া, আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি তো, সেজন্য আর কি। এ ভার্সিটির নিয়মকানুন তো তেমন কিছু জানা নেই। সরি ভাইয়া, এরপর থেকে আর কখনোই এমন হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। যাক, তুই তাহলে বেশ ভদ্র স্বভাবের। শোন, এখন আমাদের কাজের কথা। তুই ওই দোকানে যাবি, ওই দোকান থেকে আমাদের জন্য 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসবি, বুঝতে পারছিস? যা এখন। আর ওই দোকানে গিয়ে বলবি আরিফ ভাই বলেছে তার পার্সোনাল চকলেট দেওয়ার জন্য। আমি এই কথা শুনি ওই দোকানে চলে আসলাম। ছেলেটা তেমন কোনো কিছু বলেনি, তবে এটার মাঝে যে একটা কোনো কিন্তু আছে এটা বুঝতে পারছিলাম। এটাই হচ্ছে হয়তো এই ভার্সিটির র্যাগিং। আমি দোকানে এসে যেভাবে বলছি ঠিক সেভাবে এনে তাদের কাছে দিলাম। একটা বক্সে সেই চকলেটগুলো রাখা, কিন্তু সেখানে চকলেট কিনা আমার সন্দেহ হচ্ছে, কারণ চকলেটের প্যাকেটে মোড়ানো, কিন্তু এগুলো যে চকলেট না এটা আমি একটু পরে হাত দিতে বুঝতে পারলাম। আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি, আর তখন আমাকে ওখান থেকে সে ছেলেটা আবারও বলতে শুরু করলো, শোন, ওই যে দেখছস মেয়েটা, ওই মেয়েটা হলো আমার গার্লফ্রেন্ড, নাম নীলা চৌধুরী। ওই নীলাকে গিয়ে চকলেটের বক্স দিয়ে দিবি আর বলবি আমার কথা। ভাইয়া আজকে তো আমি দেরি করে এসেছি, আমার যদি এসব করতে হয় তাহলে তো আমার প্রথম দিনই ক্লাসে দেরি হয়ে যাবে। ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড, আপনি দিয়ে দিলে তো উনি খুশি হবেন নিশ্চয়ই। তোকে যেটা বলছি তুই সেটাই কর। এত কথা বলছিস কেন ফকিনির বাচ্চা? এজন্য তুই টাকা পাবি, যা। তোকে এজন্য 500 টাকা দিব, তুই বেলা খেতে পারবি। আরে তুই যে কি বলছিস? এই ছেলেটা কি এ জীবনে 500 টাকা চোখে দেখেছে? মনে হয় 500 টাকার কথা এই প্রথম নাম শুনেছে। এই ফকিনীর বাচ্চা, তোকে যেটা বলছে সেটা কর। বুঝতে পারলাম ওই ব্যক্তিটা হলো আরিফের লোক। লোকটার ব্যাপারে অনেক তথ্য আছে আমার কাছে। ওনাকে আমি একটু পরে দেখব। তারপর আমি যথারীতি মেয়েটার কাছে চলে আসলাম। মেয়েটার কাছে আসার পরে খুব ভদ্রভাবেই আমি মেয়েটাকে ডাক দিলাম আর বললাম, এক্সকিউজ মি আপু, আপনার একটা পার্সেল ছিল। ওই ভাইয়াটা ওই দোকান থেকে এই চকলেটের বক্সটা আমাকে আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। নীলা সঙ্গে সঙ্গে চকলেটের বক্স খুলে ফেললো। আর চকলেটের বক্স খুলে ফেলার পরে আমি এগুলো দেখে অবাক হয়ে গেলাম, কারণ এগুলো চকলেটের বক্সে থাকা কোনো কথা নয়। কারণ এখানে মেয়েদের ছোট ছোট কাপড় রয়েছে। এগুলো দেয়াতে নীলা আমার দিকে বেশ রেগে আমাকে একটা থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মেরে আমাকে নীলা বলতে শুরু করলো, ফকিনির বাচ্চা, ভার্সিটিতে আসিস এসব করার জন্য, তাই না? নতুন এসে আমাকে এসব দেওয়া হচ্ছে? আর ওই আরিফ এবং তার বন্ধুরা কখনোই আমাকে এসব দেওয়ার সাহস পাবে না। তুই নিজে এসে এসব করেছিস, আজকে তোর কোনো ক্ষমা নেই। আপু প্লিজ, আপনি আমাকে মারবেন না। আমি সত্যি বলছি, আমি নিজে থেকে কখনোই এসব করিনি। আমাকে ওই ভাইয়াটা বলল দোকান থেকে এগুলো নিয়ে আসার জন্য, তারপর আপনাকে দেওয়ার জন্য। উনি এটাও বলেছেন ওনার গার্লফ্রেন্ড হলেন আপনি, আপনি খুশি হবেন, তাই এটা দিতে বললেন। এখানে আমার কি দোষ? বাই দ্য ওয়ে, তোকে তো এর আগে এই ভার্সিটিতে কখনোই দেখিনি, মনে হয় নতুন এসেছিস। আর নতুন এসেই আমাকে তুই রাগিয়ে দিয়েছিস। এমনিতেই মেজাজ অনেক খারাপ ছিল, তার উপর আবার তুই এসব দিয়েছিস। তোর ঘরে কি মা বোন বলতে কিছু নেই?
আমি মাথা নিচু করে রইলাম। মেয়েটা আবারও অনেক বাজে বাজে কথা বলতে শুরু করলো। কিন্তু আমি এগুলো যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আর কিছু দূর দূরে দেখতে পারলাম রিফাত আর সাকিব দুজনেই বসে আছে। তারা দুজনেই আড্ডা দিচ্ছে। তারা দুজন বেশ দামি পোশাক পরে ভার্সিটিতে এসেছেন। সবাই তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে আর আমাকে দেখছে আর মিটিমিটি করে হাসছে। আমি ওদেরকে দেখে হেসে দিলাম মুস্কি। তবে কেউ বুঝতে পারলো না। তারপর আমি যথারীতি সবার সামনে অপমানিত হয়ে পিয়ন চাচার কাছে চলে আসলাম। পিয়ন চাচার কাছে আসার পরে পিয়ন চাচা আমাকে দেখে বলতে লাগলো, চাচা আপনি অনেক কিছু বললেন, ধন্যবাদ আপনাকে। আপনি এগুলো না বললে আমি হয়তো অসতর্কর মতো চলাচল করতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার পর দেখলাম স্যার ওনার মতো করে লেকচার দিয়ে যাচ্ছে। বাবা, তুমি মনে হয় ভার্সিটিতে নতুন এসেছো, আর নতুন এসেই তুমি নীলার সঙ্গে ঝামেলা করে ফেলেছো। নীলা অনেক বড়লোক বাবার একটা মেয়ে, বুঝতে পেরেছো? তার বাবা এই শহরের নাম করা বিজনেসম্যান, নাম করা লোক। আর মেয়েটা একটু অহংকারী। তুমি মেয়েটাকে যেসব দিয়েছো এসব আসলে এই ভার্সিটির র্যাগিং। শুধু তুমি না, তোমার মতো যারা এখানে পড়তে এসেছে সবাই এর র্যাগিংয়ের শিকার হয়েছে। নীলা নিজেও জানে যে এখানে তোমার কোনো দোষ নয়, কিন্তু একটু তোমাকে মাইট দিয়ে মজা পেল, এটাই আর কি। বুঝতে পেরেছো? এখন থেকে ওর কাছ থেকে সাবধানে থেকো, কারণ যারা এই পর্যন্ত এসেছিল সবাই মোটামুটি লেভেলের, কিন্তু তুমি একদম খ্যাট টাইপের পোশাক পরে এসেছো, তাই তোমার প্রতি ওরা একটু মজা করতে পারে। ওদের থেকে দূরে দূরে থাকবে। আর তোমার ক্লাসরুম দোতলায় 3 নম্বর রুম। আমি ক্লাসে চলে আসলাম। ক্লাস আসার পর দেখলাম স্যার ওনার মতো করে লেকচার দিয়ে যাচ্ছে। আর লেকচারের মাঝখানে স্যার কিছু জায়গার নাম বারবার বলছেন আর বোর্ডের মধ্যে কোড দিল। কয়েকজন শুধুমাত্র এগুলো বুঝতে পেরেছেন আর বাকিরা এগুলোর প্রতি নজর দিল না। আমি কোনো কিছু বুঝতে পারছি না এই কোডগুলো কি সংকেত দিচ্ছে। যারা যারা কোডগুলো লিখে নিচ্ছে তাদেরকে আমি এক চোখের পলকে দেখে নিলাম। বুঝতে পারলাম ওরা সবাই একই ক্যাটাগরিতে আছে। তারপর এভাবেই ক্লাসের সময়টা শেষ হলো। ক্লাসের সময়টা শেষ হওয়ার পরে দেখলাম স্যার অফিস রুমে প্রবেশ করলো। অফিস রুমে প্রবেশ করতেই ওখানে অন্য কোনো টিচার ছিল না। আর তখন স্যারের মোবাইলে একটা কল আসলো। আমি লুকিয়ে পড়লাম। লুকিয়ে স্যারের কথাগুলো শুনতে লাগলাম। আর তখন স্যার এক পাশ থেকে বলতে শুরু করলো, শোন, আজকের রাতে ওই ড্রাগসের ডিলটা খুব ভালোভাবে করতে হবে, কারণ ওরা আমাদেরকে কম টাকা দেওয়ার কথা বলেছে। এত কম টাকা এত ভালো জিনিস দিতে পারবো না। যদি কম টাকা দেয় তাহলে 2 নম্বর জিনিস পাঠিয়ে দিবি। আর আজকে খুব ভালোভাবে সিকিউরিটি দিতে হবে, কারণ আমি সেখানে যাব আর ওখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। আমি সবাইকে বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? ও পাশ থেকে স্যার কি বলল সেটা বুঝতে পারলাম না। আর তখন হঠাৎ করে দেখতে পারলাম একটা ম্যাম অফিসে প্রবেশ করলো। উনি হয়তো বাংলা ডিপার্টমেন্টের ক্লাস নিয়ে থাকেন। ম্যাম এসেই স্যারকে জড়িয়ে ধরলো। কোনো কিছু বুঝতে পারলাম না। এসব দেখে হতভঙ্গ হয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ম্যাম হঠাৎ করে স্যারকে কেন জড়িয়ে ধরবে। আর স্যার জড়িয়ে ধরা অবস্থায় বেশ প্রাইভেট জায়গায় হাত দিচ্ছিল, কিন্তু ম্যাডাম কোনো কিছু বলছে না। আর ম্যাডাম স্যারকে বলতে লাগলো, জান, আজকে রাতে আমার বাসাটা পুরো ফাঁকা আছে। তুমি আজকে রাতে আমার বাসায় 2টা মেয়েকে নিয়ে আসবে আর ওদের সঙ্গে তোমার খাস মোতাবেক কাজ করে ওদের কিডনি 2টা দুজন মিলে আলাদা করে ফেলবো। আর ওই কিডনি 2টা যদি আমরা সেল করতে পারি অনেক টাকা পাবো। ইদানিং টাকা একটু প্রবলেমে আছে। ঠিক আছে জানো, আমি এটাই করব। তুমি তোমার বাসার সিকিউরিটিকে একটু বলে রেখো। আর দুজনে মিলে 2টা মেয়ের কিডনি আলাদা করে ওই বাকিগুলোর সাথে একসাথে করিয়ে আজকে সেল করব। আর আজকে ড্রাগসের ডিল নিয়েও কথা হবে। তুমি তো আমার সঙ্গে যাবে। না, আমি এখানে গেলে সবাই আমাকে চিনে ফেলতে পারে, তাই আমার এখানে যাওয়া যাবে না। তুমি আগে আমার কাজটা করো, তারপরে তুমি ওদের সঙ্গে মিটিং করতে যেও, ঠিক আছে? জান, আমি গেলাম। আর আজকে রাতে আমাকে একটু সুখ দিও। আমি ম্যাডামের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ এই ভার্সিটিতে না আসলে আমি সব কিছু জানতে পারতাম না। একটা মহিলা এত খারাপ হতে পারে যে কিনা মানুষ গড়ার কারিগর। আর এই 2টা মানুষ মিলে এ ভার্সিটির কতটা সর্বনাশ করছে। তারপর আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর সেখান থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। বাসায় এসে আমি ল্যাপটপে সিসি ক্যামেরাগুলো হ্যাক করে কাজ করতে শুরু করে দিয়েছি। আর তখনই রিফাত আমার কাছে আসলো।
রিফাত আমার কাছে আসার পরে তখন রিফাত আমাকে বলতে লাগলো, ভাই আমাদের কাছে নতুন তথ্য আছে যে ওই স্যার এবং ওই মহিলা ম্যাডাম ওনাদের সঙ্গে আরিফের একটা কানেকশন রয়েছে। তবে সেটা সবাই জানে, কিন্তু কেউই বলার সাহস পায় না। আর ওই আরিফের একটা গ্যাং রয়েছে, আর আরিফের গ্যাং দিয়েই ওদের সিকিউরিটি দিয়ে থাকে। তবে মুখ্য বিষয় হচ্ছে ওই দুজন স্যার ম্যাডাম ওনারা কোনো স্বামী স্ত্রী নয়। ওনারা একা তো পরকীয়া লিপ্ত, আর ম্যাডামের হাজব্যান্ড বিদেশ থাকে। ওনার একটা মেয়ে আছে, সে লন্ডন থেকে পড়াশোনা করে। আর যতদূর শুনেছি ওনার হাজব্যান্ড ওখানে আরেকজন ফরেনারকে বিয়ে করেছে। তার মেয়ে এসব কিছু জানে না, কিছুদিন পরে পড়াশোনা শেষ করে দেশে ফিরবে। দ্রুত ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা কর, আর ওই মেয়েটাকে যে কোনোভাবে দেশে নিয়ে আসবি। এটা হচ্ছে তোর প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই স্যারের ব্যাপারে আরও বেশি জানতে হবে। উনি কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, সমস্ত কিছু ডিটেলস আমার চাই। আর আজকে রাতে মিশনে যেতে হবে, সবাই তৈরি থাকবে। তবে আজকে রাতে কোনো অপারেশনে যাব না, আমরা জাস্ট কথাগুলো শুনবো। আর ওই কথাগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস? এই কথাগুলো শোনার পরে সাকিব এবং রিফাত দুজনে তাদের কাছে চলে গেল। আমি শুধুমাত্র আখির কথাই চিন্তা করতে লাগলাম। মেয়েটার সঙ্গে বেশ হঠাৎ করে আমার দেখা হয়ে যায়, আর এভাবে হঠাৎ করে আমার লাইফ থেকে হারিয়ে গেল, এটা সত্যি আমি চিন্তা করে দেখিনি। এত তাড়াতাড়ি কেন যাওয়ার দরকার ছিল? তাকে যে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, নিজেকে কন্ট্রোল রাখতে পারছি না। দু চোখ ভরে শুধু তাকে দেখতে ইচ্ছা করছি। এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। রাতের বেলা সবাই মিলে রেডি হয়ে নিলাম। সবাই মিলে রেডি হয়ে গাড়িতে করে সেই জায়গায় যাচ্ছি। ওখানে যাওয়ার পরে তখনই আমাকে রিফাত মেসেজ করে জানালো, ভাই আমি ওই মহিলার বাসাটা কোথায় সেটা জেনে গেছি। আপনি গাড়িটা নিয়ে সোজা 4 রাস্তার মোড়ে এসে ডান দিকের রাস্তার মধ্যে ঢুকবেন। তারপর দেখতে পারবেন একটা গলি আছে, ওই গলিটার এখানেই গাড়ি রাখবেন, আর আমি ওখানেই দাঁড়িয়ে আছি। রিফাত আমার মনে হচ্ছে না যে ওই কুলাঙ্গার শিক্ষক মনে হয় না এখানে আসবে। সে এখন সরাসরি মিটিংয়ে যাবে, আর তাই আমার মিটিংয়ে যাওয়া খুবই প্রয়োজন। তুই এখানে দাঁড়িয়ে থাক, যদি কি এখানে কেউ চলে আসে তাহলে তো তুই আসিস, সাবধানে থাকবি, তোকে যেন কেউ সন্দেহ না করতে পারে। এই কথা বলার পরে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি সরাসরি সেখানে যেতে শুরু করলাম। বেশ জঙ্গল দিয়ে খুব ছোট একটি রাস্তা গিয়েছে, আর সেখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। কিছু দূর যেতে গাড়িটা সাইডে রাখলাম, আর গাড়িটা এমনভাবে রাখলাম যেন সকলের চোখের মধ্যে না পড়ে। তারপর আমি সাকিবকে নিয়ে যথারীতি সেই জায়গায় এসে লুকিয়ে পড়লাম। একটু পরে কয়েকটা বাইক এসে সামনে থামলো, আর সেই বাইকের পেছনে রয়েছে সেই কুলাঙ্গা শিক্ষক। আর কিছুক্ষণ পর আবার একটা গাড়ি এসে তাদের সামনে থামলো, আর সেখানে চেয়ারের মধ্যে সবাই মিলে বসে পড়লো, আর সবাই মিলে আলোচনা শুরু করলো। আমাদের কাছে নতুন 2টা মেয়ে আছে। এই 2টা মেয়ে সমস্ত কাজকর্ম শেষ করে আমরা জিনিসগুলো পাঠিয়ে দেব সেই আগের জায়গায়। আর সেখান থেকে মোট 100টা কিডনি আপনারা কালকে ডেলিভারি পেয়ে যাবেন। ঠিক আছে, কালকে 100 টাকা নিয়ে আমার ঠিকানায় পাঠাতে হবে না, আমার লোকেরা গিয়ে আপনার কাছ থেকে নিয়ে আসবে। আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তো বুঝতেই পারছেন, আমি উপরের মহলের সঙ্গে যোগাযোগ করব, আর তখন আপনার অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটাই সন্দেহজনক। আমি অনেক রিস্ক নিয়ে এখানে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আর আমি কেমন মানুষ সেটা আপনি খুব ভালো করে জানেন। আমি এক কথার মানুষ, আমি যেটা বলি সেটাই করি। আপনি 2টা কিডনি পেয়ে যাবেন, মানে পেয়ে যাবেন। আচ্ছা, এখন এই বিষয়টা নিয়ে কথা বলা গেল, আর টাকাটা আমি আপনার অ্যাকাউন্টে একটু করে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আসি ড্রাগসের কথা নিয়ে। না, আমি আমার এলাকায় 1 কোটি টাকার ইয়াবার নিতে চাই, তো এগুলো কিভাবে নেওয়া লাগবে এগুলো সম্পূর্ণ দায়িত্ব আপনার। দেখুন, কিডনি নিয়ে যাওয়াটাও কিন্তু অনেক বেশি রিস্ক। এর কাজ হয়ে যাবে, তার চেয়ে বেশি 2টা একসাথে নিলে ভালো হয় না? আমার জন্য অসুবিধা হতো। আর ইদানিং প্রশাসন অনেক বেশি ঝামেলা শুরু করে দিয়েছে। বসের সঙ্গে কথা বলেছি, বস ততটুকু সিকিউরিটি দিচ্ছে, এতটুকুতে আমাদের হচ্ছে না, আরও সিকিউরিটি দেওয়া লাগবে। আমার কালকে কিডনি লাগবে, আর পরবর্তী সময়ে আপনি 1 কোটি টাকার ড্রাগস আমার জায়গায় পাঠিয়ে দিবেন। এই ড্রাগসগুলো নিতে আমার লোকজন কেউই আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেদেরকে দিয়ে ড্রাগস পাঠিয়ে দেব। আপনি টাকাটা শুধু রেডি রাখবেন, আর পরবর্তী সময়ে আমরা বসের সঙ্গে সরাসরি সামনে রেখে ডিল করব। আপনিও বসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আর বসের কথাই হচ্ছে পুরো বাংলাদেশটাকে ওনার হাতের মুঠোর মধ্যে এনে দিতে হবে। আমার জায়গা থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি, আর আপনার বসকে বলে দিবেন ওনার সঙ্গে আমি খুব তাড়াতাড়ি মিটিংয়ে বসবো, আর ওনার কাজ আরও বেশি বাড়াতে হবে। এভাবে কাজ করলে আমাদের পোষাচ্ছে না। এটা আমিও জানি, আপনার এরিয়াটা অনেক বেশি বড়, আর আপনার এরিয়াতে অনেক স্কুল কলেজ ভার্সিটি রয়েছে, আর সেই জন্য আপনার ডিমান্ড অনেক বেশি। তবে আমি আরও আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি।
আর সামনে থেকে আরও বেশি দিতে পারবো। আর একটা নতুন কথা হচ্ছে, আমাদের সবাইকে এখন একসঙ্গে কাজ করতে হবে। বিশ্বাস রেখে আর নতুন একটা অফিসার নিয়োগ হয়েছে। আমার যতটুকু কানে এসেছে আমাদেরকে তদন্ত করছে। তো এটাকে বাঁচিয়ে রেখেছেন কেন? ওই অফিসারের খোঁজ করে ওই অফিসারকে মেরে দিন, ওর বংশ নির্বংশ করে দিন, কারণ ওরকম অফিসার থাকলে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে। ও কোনো সাধারণ অফিসার নয়, ও গোল্ড মেডেল পাওয়া অফিসার। ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যতটুকু জেনেছি ততটুকু অসাধারণ। ও সব রকম ফাইট করতে জানে, কিন্তু ওর নাম কি, কোথা থাকে, কি তার পরিচয়, এসব কোনো তথ্য জানি না। আমি এগুলো নেওয়ার চেষ্টা করছি, এটার ব্যাপারে জানার চেষ্টা করছি, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারছে না। কারো কাছে কোনো ডকুমেন্ট নেই। যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটার ব্যাপারে জেনে হয়তো তুমি তাকে মারার ব্যবস্থা করো, না হলে আমার কাছে বলে দিও, আমি তাকে মেরে ফেলবো। কারণ এরকম বিষধর সাপ বেঁচে থাকা মানে আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর, আর আমার জন্য তো পুরো বাস। এভাবে ওরা আরও বেশ কিছু কথা বলল। আর কথা বলা শেষে আলী একটা ব্যাগ আসাদের কাছে দিয়ে দিল। আসাদের কাছে দেওয়ার পরে আসাদ সে ব্যাগটা নিয়ে বাইকে উঠে পড়লো আর বাইকটা সরাসরি চলতে শুরু করলো। আমি এখান থেকে সাকিবকে আলীর গাড়িটা ফলো করতে করতে যেতে বললাম, আর আমি এদিকে আসাদের বাইকটা ফলো করতে করতে সেই মহিলাটার বাসার সামনে চলে আসলাম। এসে দেখলাম রিফাত এখানে দাঁড়িয়ে আছে। রিফাত আমাকে দেখে বলতে লাগলো, ভাই, আমরা মনে হয় অনেক বেশি দেরি করে ফেলেছি, কারণ এখন থেকে প্রায় 30 মিনিট আগে একটা গাড়ি করে 2টা মেয়েকে নিয়ে আসা হয়েছে। আর মেয়ে 2টাকে নিয়ে যাওয়ার পরে না জানিয়ে এখন কি করছে। আমরা কি বড্ড বেশি দেরি করে ফেলেছি? যে করে হোক ওই মেয়েগুলোকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করতে হবে। ওই মেয়েগুলো আমাদের সিগন্যাল বুঝতে পারলেই হয়, আর যদি সিগন্যাল বুঝতে না পারে তাহলে তো পুরোটাই শেষ হয়ে যাবে। আমরা এখন এটা করতে পারবো না, কারণ এটা করতে গেলে আসাদ এখান থেকে পালিয়ে যাবে এবং সে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তারপর সব কিছু হারাতে হবে। তার জন্য সকল কিছু হাতে প্রমাণ নিতে হবে, যেন আমরা তার বস পর্যন্ত যেতে পারি। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। তবে যে মেয়েগুলোকে নিয়ে আসা হয়েছে সেই মেয়েগুলোর বয়স দেখে মনে হচ্ছে ইন্টার পড়ুয়ার ছাত্রী, কিন্তু এই মেয়েগুলো কি আসলেও আমাদের সিগন্যাল বুঝতে পারবে? এগুলো যদি বোকা টাইপের হয় তখন তো আমাদের জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে। এমনকি আমাদের সরাসরি অ্যাকশনে যাওয়া লাগবে। কোনো অবস্থাতে আমরা কোনোভাবেই অ্যাকশনে যাব না, কারণ অ্যাকশনে যেতে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। আর তোদেরকে যেটা বলছি তোরা সেটাই করবি, এখানে দাঁড়িয়ে থাকবি, আর আমি ছাদের উপরে যে কোনোভাবে বারান্দায় প্রবেশ করব। ঠিক আছে ভাই, তাহলে আপনি উপরে যান। আর ভাই, অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এখানে অনেক সিকিউরিটি আছে। আপনার যে কোনো ধরনের বিপদ আসতে পারে। আমি রিফাতকে নিচে রেখে ছাদের উপরে আসলাম পাইপ দিয়ে। তারপর ছাদ থেকে সরাসরি বারান্দায় চলে আসলাম। বারান্দা আসার পর দেখলাম আসাদ রুমের মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে এবং ভাসিরি ম্যামটাও নগ্ন অবস্থায় স্যারের সঙ্গে লীলায় ব্যস্ত রয়েছে। আর মেয়েগুলোকে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। 2টা মেয়ে অঝরে কান্না করছে। আর তখন মহিলা 2টা মেয়েকে বলতে লাগলো, এভাবে কান্না করে কোনো লাভ নেই। তোদের দুজনকে আমার এর নাগর ইচ্ছে মতো, তারপর তোদেরকে কেটে টুকরো টুকরো করে তোরের কিডনি চোখগুলো আলাদা করে আমরা এক জায়গায় বিক্রি করে দেব। এখানে কেউ তোদের বাঁচাতে আসবে না। মামুনি, এখানে তোমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। তোমরা তো এতদিন জেনেছিলে আমি তোমাদের শিক্ষক, কিন্তু আমি তো শিক্ষক নই, আমি তো তোমাদের ভালোবাসার মানুষ। তোদের মতো নোংরা মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তোদের জন্য কে একজন হয়তো আসবে যে তোদেরকে শেষ করে ফেলবে। হয়তো আমরা আজকে বেঁচে থাকবো না, কিন্তু কোনো একদিন তোদেরকে শেষ করার জন্য একটা মানুষ আসবে, এটা আমাদের মন বলছে। আমি কতটা খারাপ আর ভয়ঙ্কর এটা তোরা এখনো ধারণা করতে পারিস না। আমার কাছে টাকা হলে সবচেয়ে বড় বিষয়, আর এসব কিছু তুলে আনার দায়িত্ব এই আমার সুন্দরী ডার্লিংয়ের। তোর আমাকে বিশ্বাস করেছিলি, আর বিশ্বাস করে আমার কাছে প্রাইভেট পড়তে এসেছিলি, ঠিক না? আর এখন তো তোদের এমন প্রাইভেট পড়াবো যে আর জীবনে প্রাইভেট পড়ার ইচ্ছেই করবে না। তখন দেখতে পারলাম মেয়ে 2টার সামনে 2জন মানুষ একদম একদম একরকম রাঙ্গানো লাইভ, যার কারণে মেয়ে 2টো অঝরে কান্না করছে। আমি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেললাম, কারণ এরকম দৃশ্য দেখাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। মানুষ এত জঘন্য কী করে হতে পারে? এই 2জন মানুষকে না দেখলে আসলে বুঝতেই পারতাম না একটা মেয়ে হয়ে অন্য মেয়েদের কিভাবে সর্বনাশ করছে। কারণ উনি তো মেয়ে, ওনার এরকম মন মানসিকতা কিভাবে হতে পারে? একটা মানুষ এত নিকৃষ্ট হতে পারে কিভাবে, এটা আমার মাথায় আসছে না। শয়তানে হয়তো এদের কাছে হার মেনে যাবে।
আমি রিফাতকে কল দিয়ে তার কাজটা করতে বললাম। আর সঙ্গে সঙ্গে রিফাত বাইরে থাকা গাড়িটা 2টা চাকা ব্লাস্ট করে দিল। আর সঙ্গে সঙ্গে দুজনেই কাপড় চোপড় পরে বাইরে চলে গেল। ওরা ভেবেছে কেউ গুলি করছে। আর এদিকে আমি রুমের মধ্যে প্রবেশ করার পরে 2টা মেয়ের হাতের বাঁধন খুলে দেই। আর হাতের বাঁধন খুলে দেওয়ার পরে আমি বললাম, তোমাদের কোনো ভয় নেই, তোমরা এখান থেকে আমার সঙ্গে পালিয়ে যাবে। আমি পুলিশ অফিসার শাহরিয়ার রহমান, চলো আমার সঙ্গে তাড়াতাড়ি। এটা ছাড়া তোমাদের নিয়ে যাওয়া অসম্ভব। মেয়েগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে পাইপ বেয়ে ছাদের উপরে চলে আসলাম। ছাদের উপরে উঠে আসার কারণে মেয়েগুলো আরও বেশি ভয় পেয়ে গেল, কারণ মেয়েগুলো ভেবেছিল পাইপ দিয়ে হয়তো নিচে নেমে যাব আর সেখানে নিয়ে পালিয়ে যাব। কিন্তু নিচে নামলে সবাই দেখে ফেলতে পারে এবং সবাই অ্যাটাক করতে পারে। তারপর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। দেখলাম সকল ছেলেগুলো চারিদিকে ছুটাছুটি করছে কি হয়েছে দেখার জন্য। আর কয়েকটা ছেলে দেখতে পারলো গাড়িটা ব্লাস্ট হয়েছে। এটা দেখার পরে ওরা দুজন আবারও রুমে চলে আসলো। রুমে আসার পর দেখতে পারলো মেয়েগুলো নেই। এদিকে আমি সুযোগ মতো নিচে নেমে চলে আসলাম। নিচে নামার পরে গাড়ি করে মেয়েগুলোকে নিয়ে থানায় নিয়ে আসলাম। মেয়েগুলোকে থানায় নিয়ে আসার পরে মেয়েগুলোর পরিচয় জিজ্ঞাসা করছি। আর তখন রিফাত আমাকে কল দিয়ে বলতে লাগলো, ভাই আমি আমার ছোট ড্রোন ওই বারান্দার মধ্যে পাঠিয়েছিলাম, আর বই বারান্দার মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে আমি যেটা দেখতে পারলাম সেটা দেখার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। ওদের মধ্যে মেয়েগুলো চলে যাওয়ার পরে ঝগড়া হয়। আসাদ ভেবেছিল উনি ভালোভাবে বেঁধে রাখতে পারেনি, সেজন্য মেয়েগুলো পালিয়ে গেছে। আর সেই জন্য ওই মহিলাটাকে মেরে ফেলে এখন ওর কিন্তু এটা আলাদা করে ফেলেছে। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছি ভাই, ভয়ে পালিয়ে এসেছি কারণ নিজের চোখের সামনে একটা মেয়ের কিডনি খোলা হচ্ছে, সেটা আসাদ নিজ থেকেই করেছে। সত্যি কথা বলতে ও মনে হয় এগুলোর প্রতি অনেক বেশি এক্সপার্ট, কারণ বিশ্বাস করেন 10 মিনিটের মধ্যে সকলের কাছে শেষ হয়ে গেছে। আমি পুরো অবাক হয়ে গেছি। তারপর আমি ভয় পেয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমার কাছে ফুটেজ রয়েছে। এই বিষয়টা হবে সেটা আগে থেকে ধারণা করছিলাম। আর এরকম মানুষের এরকম শাস্তি হওয়ার দরকার ছিল। মহিলাটা কতটা খারাপ সেটা বলার মতো না। আর আসার যেটা করেছে ওই মহিলাটার সঙ্গে সেটার পাওয়ার ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তুই ফুটেজ কালেক্ট করতে পেরেছিস, এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। আমাকে পাঠিয়ে দে আর তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, আর ভয় পাস না। তুই একজন পুলিশ অফিসার, সবসময় মাথা রাখবি। রিফাতের সঙ্গে কথা বলতে বলতে কলটা কেটে দিলাম। তারপর মেয়েগুলোর বাবা মায়ের কাছে কল দিলাম। কল দেওয়ার মেয়েগুলোর বাবা মা ঘন্টাখানেকের মধ্যে এসে মেয়েগুলোকে আমাদের কাছ থেকে নিয়ে গেল। মেয়েগুলোর বাবা মা এমনভাবে কান্না করছিল, সত্যি এগুলো দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি নিজেও কান্না করে দিয়েছি। আসলে বাবা মার কাছে সন্তানের কতটা মূল্য সেটা ওদের মতো জঙ্গিবাদরা কী করে বুঝতে পারবে, কারণ ওদের তো কোনো মায়া দেওয়া বলতে কোনো কিছু নেই। আমি এসব রিপোর্ট করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিলাম। আর রাত 2টার দিকে আমি বাসায় এসে পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর শরীরে ক্লান্ত থাকায় কখন যে আমি ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখলাম 9টা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে নিলাম ভার্সিটি যাওয়ার জন্য। প্রতিদিনের মতো আজকেও সেইভাবে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করব। আর ইচ্ছে আছে আখিকে 2 চোখ ভরে দেখার জন্য, কিন্তু মেয়েটা যে ভার্সিটিতে আসলো না। তাহলে কি আমার সঙ্গে আর দেখা হবে না? হঠাৎ করেই আমার দূর থেকে কেউ একজন ডাকলো। দেখলাম আখি। দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমার মতো খুশি মনে হয় আর কেউ হয়নি, কিন্তু আগে আমাকে বেশ অন্যভাবে দেখছি। সে আমাকে বলতে লাগলো, এই যে মিস্টার আবুল, এদিকে আসেন, আপনাকেই ডাকছি। আপনি ছাড়া তো আর এখানে ক্ষেত মার্কা আবুল আর একটাও নেই। এদিকে আসেন, এদিকে আসেন। কাছে গেলাম। কাছে যাওয়ার পরে সে আমার দিকে তাকালো। আমার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার দেখলো। সে মুচকি মুচকি হাসছে, আমিও হাসছি। আর তখন সে হয়তো কিছুটা বুঝতে পেরে গেছে। আর তখন আখি নিজেকে সামলে বলতেও লাগলো, তা আবুল মশাই, আপনি ভার্সিটিতে মনে হয় প্রথম এসেছেন, তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা আপনার নামটা কি জানতে পারি? যে আপু, আমি শাহরিয়ার রহমান। আমি ভার্সিটিতে ট্রান্সফার নিয়ে তারপর ভর্তি হয়েছি। একটু সমস্যা ছিল তার কারণে। আপু, আমাদের অনার্স 2য় বর্ষের ডিপার্টমেন্টটা কোন দিকে বলতে পারবেন? ও, আপনি তো চেনেন না। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তবে আপনার নামটা তো অনেক সুন্দর। আপনার নামের সঙ্গে অন্য একটা বড় মানুষের নামের মিল রয়েছে। উনি সবার বিপদে সাহায্য করে থাকেন। আপু, আপনি সব কি বলছেন? আমার সঙ্গে আবার অন্য বড় মানুষ নামে মিল থাকবে আবার কি করে?
আমি দিন আনি দিন খাই, পৃথিবীতে আপন বলতে কেউ নেই। অনেক গরিব আমি, অনেক কষ্টে ভার্সিটিতে চান্স পেয়েছি, অনেক শখ ছিল ভার্সিটিতে পড়ার জন্য। শালা এত অভিনয় করতে পারে, এটাকে না দেখলেই বুঝতে পারতাম না। এর অভিনয় দেখে মনে হচ্ছে শাহরুখ খান নিজেই ওর কাছে ফেল করবে, কারণ এত নিখুঁত অভিনয় আসলে ওর মতো কেউ করতে পারবে না। কথাগুলো বিড়বিড় করে বললাম। আমি ওকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম প্রথম দেখে, তবে আমি আগেই ধারণা করেছিলাম যে সে এরকম কোনো কিছু একটাই করেই ভার্সিটিতে আসবে। আমি আখির সঙ্গে ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে আসার পর যথারীতি তার সঙ্গে ক্লাস করতে শুরু করলাম। আখি আমার সঙ্গে সবার সামনে বেশ খারাপভাবে কথা বলে, সবার যেন কোনো কিছু বুঝতে না পারে। আখির এই কারণে আমি আরও বেশি সুবিধা হচ্ছে, কারণ সবাই আমার ব্যাপারে আরও ভালোভাবে জানতে পারবেন। আমার পরিচয়টা গোপন থাকবে, আমার পরিচয় যত গোপন থাকবে ততই বেশি আমার জন্য সুবিধা হবে। আজকে আসাদ স্যারের ক্লাসে আসে, কিন্তু স্যার আজকে বেশ দেরি করেই ক্লাসে প্রবেশ করেছে। স্যার ওনার মতো করে লেকচার দিয়ে যাচ্ছেন, তবে উনি যে একজন মেডিকেল স্টুডেন্ট, আর একজন মেডিকেল স্টুডেন্ট কিভাবে ইতিহাস পড়াবে এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তারপর ক্লাস শেষ করে সবাই এক একে বের হলো। আমি হাঁটতে হাঁটতে সোজা পার্কের দিকে চলে আসলাম, কারণ আগে থেকে আমি আখিকে সিগন্যাল দিয়ে রেখেছি পার্কে আসার জন্য। আমি পার্কে এসে একটা বেঞ্চে বসে আছি, আর তখন সে আমার পাশে বসে পড়লো। বসে পড়ার পরে তখন আমি বলতে লাগলাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সে সময় আমাকে এভাবে না ডাকতেন তাহলে আমি অনেক বিপদে পড়ে যেতাম। সবাই আমার পরিচয় সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যেত। আপনি এরকম ব্যবহার করেছেন বলেই কিন্তু আজকে আমাকে কেউ চিনতে পারেনি। এরকমটাই করবেন যতদিন পর্যন্ত আমার কাজটা সাকসেসফুল না হয়। তো আমি আপনাকে সাহায্য করব আর আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব, এটা কোনো তো আমার খারাপ লাগবেই, তাই না? আর আমাকে আপনি করে বলছেন কেন? আমাকে তুমি করে বলবে। তোমার উপর আমার অনেক আগের থেকে একটু রাগ আছে, কারণ হলো তুমি আমাকে সেই সময় না বলেই ঘুমের মধ্যে রেখে চলে গেছো। তোমার কোনো ঠিকানা নেই আমার কাছে, শুধুমাত্র ভাষির নামও জানতে পেরেছিলাম, সেটা ভাগ্য ছিল বলে। আমাকে নিয়ে মনে হয় আপনার চিন্তা হয়েছে। এই দুই দিন তো নয়, একদিন। আর কি আমাকে নিয়ে এত চিন্তা কারণটা কি জানতে পারি? এখানে কারণ আবার কি থাকবে? এখানে কোনো কারণ নেই। তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে, সেজন্য কিন্তু অনেক রাগ উঠেছিল। আচ্ছা, এভাবে চলে গিয়েছিলে কেন বলো না, সত্যি করে বলো। আর স্টেশনে আমার বাবা নিতে এসেছিল, তার জন্য আমি কিছু না বলে চলে এসেছিলাম। বাবা যদি জানতে পারতো আমি কোনো ছেলের সঙ্গে এক কেবিনে এসেছি, আমার অবস্থা খারাপ করে ছাড়তো। সবাই একটু অন্য টাইপের মানুষ, এই জন্য তো কথা বলিনি। আর আমি জানতাম যে ভার্সিটি দেখা হবে, আমার মন বলছিল। ভালো কথা, তোমার সঙ্গে দেখা হয়ে গেল তো। এখন নিশ্চয় বাসা যাবে। তুমি চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি, আর যেতে যেতে কথা বলি। চলো যেতে যেতে কথা বলি। তা বাসায় গিয়ে কি ব্যস্ত হয়ে পড়বে নাকি? কথা বলবে কোনটা? কারণ তুমি যে ব্যস্ত লোক, তার বলার অপেক্ষা রাখে না। আমি আখির সঙ্গে কথা বলতে বলতে কখন যে তার বাসার সামনে চলে আসলাম বুঝতেই পারলাম না। তারপর তাকে বিদায় দিয়ে দিলাম, আর এভাবে পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। আমি আমার কাজগুলো দিন দিন গোছাচ্ছিলাম, আর এদিকে আখির সঙ্গে সম্পর্কটা বেশ গভীর হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে মেয়েটা আমাকে ভালোবেসেছে, মেয়েটা ভালোবেসে এসব কিছু করেছে। হঠাৎ করে একদিন তার সঙ্গে পার্কে বসেছিলাম, আর সে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করেই আখি পেছন থেকে একটা গুলি এসে লাগলো। আমি আমার পিস্তলটা বের করে সামনে থাকা মুখোশধারী লোকটাকে গুলি করলাম, আর সঙ্গে সঙ্গে সে বাইকে করে পালিয়ে গেল। ধরতে পারলাম না, আখি আমার উপর লুটিয়ে গিয়েছে। তারপর আখি আমাকে বলতে লাগলো, তোমার টাকা পয়সা, তোমার নাম খ্যাতি, এসবের প্রতি কোনো লোভ ছিল না আমার, শুধু লোভ ছিল তোমার দিকে। মৃত্যুর আগে কখনো কেউ মিথ্যা কথা বলে না। আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আর তোমার জন্য কোনো কিছু করতে পেরেছি, এটা আমার কাছে সার্থকতা। কারণ আমি বেঁচে থাকলে দেশের কোনো উন্নতি হবে না, যদি তুমি বেঁচে থাকলে অনেক উন্নতি হবে। তবে আমার একটা জিনিস ভালো লাগছে, মাথায় রেখে মরতে পারবো। আখি, তোমার কোনো কিছু হবে না। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? আমি যে করে হোক তোমাকে আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। কি কোথায় আসছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে আনো, আমার আখিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কয়েকজনের সাহায্য নিয়ে আখিকে নিয়ে হাসপাতালে চলে আসলাম, আর হাসপাতালে এসে আমি ডাক্তারকে চিৎকার করে ডাকতে শুরু করলাম। আর কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার আখির অবস্থা দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আখি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে
আমার কাছে একটা কল আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করে কলটা রিসিভ করলাম। আর কলটা রিসিভ করার পরে তখন আমাকে পাশ থেকে রিফাত বলতে শুরু করলো। ভাই, আপনি যে আমাকে তথ্য নিতে বলেছিলেন, সমস্ত তথ্য আমি নিয়ে নিয়েছি এবং এটাও জেনে গেছি ওদের আসলে বসকে। ওদের বস বাংলাদেশি আছে, আর সেই বসকে আপনি আমি খুব ভালোভাবে চিনি। সেটা আর কেউ নয়, এটা হচ্ছে এই এলাকার মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব নিজেই এসব করাচ্ছে। সব কিছুতেই আমি আসাদকে কয়েকবার মন্ত্রীর বাসায় যেতে দেখেছি, এমনকি মন্ত্রীকে খুন করতেও দেখেছি কয়েকজনকে। তারপর ওদের কথাবার্তা শুনেছি, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর আমার বিশ্বাস ওরা আজকে রাতে দেশে বিভিন্ন স্থানে অ্যাটাক করবে, মূলত আতঙ্ক ছড়াবে। আমি আপনার কাছে সব কিছু পাঠিয়ে দিচ্ছি, আপনি সব কিছু দেখে নেবেন। রিফাত, তুই যেখানে আসিস তাড়াতাড়ি করে হসপিটালে চলে আয়। আখি এখন হাসপাতালে আসছে, ওর গুলি লেগেছে। আমি আর কোনো কিছু ভাবতে পারছি না, তুই তাড়াতাড়ি আয় সাকিবকে নিয়ে। তখন রিফাত কল কেটে দিল। কেটে দেওয়ার পর রিফাত এদিকে সাকিবকে নিয়ে সরাসরি হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে এসে দেখতে পারলো আমি চেয়ারে বসে কান্না করছিলাম। আর তখন সাকিব আমাকে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো। ভাই, আপনি টেনশন করবেন না, ভাবি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। ভাবির কোনো কিছুই হবে না। আপনাকে ছেড়ে ভাবি কখনোই যেতে পারে না। ভাবি আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। আমরা তো আপনার জন্য নিজের চোখে রেখেছি ভাবি আপনার জন্য কি করেছে। আমি সাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আর কোনোভাবে নিজেকে সামলাতে পারছিলাম না। আর এভাবে বেশ ঘন্টাখানিক সময় অতিবাহিত হলো। আর ঘন্টাখানিক পরে আখিকে অপারেশন থিয়েটার থেকে তাকে একটা কেবিনে দেয়া হলো। কেবিনে দেওয়ার পরে আমি একাই কেবিনে প্রবেশ করলাম। আর বাকিরা তারা সবাই ডাক্তারের সঙ্গে কথা বলছে। আমি কেবিনে প্রবেশ করার পরে তার পাশে বসে কান্না করতে লাগলাম। আর হঠাৎ করে একটা হাত আমার মাথার উপর পড়লো। আর তখন কেউ মিষ্টি কণ্ঠে বলতে লাগলো। এ পাগল, তুমি তো কান্না করছো কেন? আমি তো তোমার আছি, তোমারই থাকবো। তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। ভেবেছিলাম তোমাকে রেখেই চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা হয়তো তোমাকে আমার কাছে সারা জীবন থাকার জন্য লিখে রেখেছে। বুঝতে পেরেছো? আর কান্না করতে হবে না। কান্না করতে করতে চোখের অবস্থা পুরো 12টা বাজিয়ে দিয়েছো। তোমার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে সত্যি আমি আমার নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমিও নিজেকে শেষ করে ফেলতাম। আমার কারণে তুমি কেন এমনটা হতে যাবে? এটা আসলে আমি কোনো কিছু মেনে নিতে পারছিলাম না। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। প্লিজ তুমি আর কান্না করো না। তোমার কান্না দেখলে যে আমি নিজেকে সামলাতে পারছি না। তুমি বুঝতে পেরেছো? তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি ছাড়া তো আমার কেউ নেই। আকি হাত শক্ত করে ধরে তার চোখে চোখ রাখলাম। মেয়েটা অনেক বেশি লজ্জা পাচ্ছে। আর একটু পরে ডাক্তার প্রবেশ করলো। ডাক্তার প্রবেশ করে ডাক্তার আখিকে চেক আপ করতে শুরু করলো। আর এভাবেই কিছুটা সময় অতিবাহিত হলো। আর তখনই আমার মোবাইলে আর একটা কল আসে। আমি কলটা বেশ স্বাভাবিকভাবে রিসিভ করলাম। আমি কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন আমাকে বলতে লাগলো। কিরে, সবসময় যদি বউকে এভাবে পাহারা দিয়ে রাখিস, তাহলে তো আমার ছেলেরা কোনোভাবেই মেয়েটাকে তুলে আনতে পারবে না। যাকগে, এটা কথা ছেড়ে দেই, কিন্তু তোর যে একটা মা আছে সেটা তো নিশ্চয়ই তোর মনে আছে। কুত্তার বাচ্চা, তুই এখন আমার সঙ্গে না পেরে আমার মাকে টানছিস কেন? আমার মা অনেক অসুস্থ। তুই আমার মাকে ছেড়ে দে। আমার মায়ের কোনো ক্ষতি করিস না প্লিজ। তোর সমস্যা সব আমার সঙ্গে। তুই কি মনে করেছিস সারা জীবন অন্যায় করে যাবি আর এগুলো মানুষ মুখ বুজে সহ্য করবে? কথা বলার মতো কেউ থাকবে না, এটা কখনো হতে পারে না। আজ পর্যন্ত তোর মতো অফিসার অনেকে এসেছে। যারা এসেছে তাদেরকে হয়তো আমি আমার নিজের দলে টেনে নিয়েছি, অথবা তাদেরকে আমি মাঝ পথে মেরে দিয়েছি। কিন্তু তুই একমাত্র ব্যক্তি যার কোনো কিছুই করতে পারলাম না। আর অনেক খোঁজাখুঁজির পরে তোর পরিচয় পেলাম, কিন্তু পরিচয় পাওয়ার পরও কোনো লাভ হলো না। তাই তো তোর মেইন জায়গায় আঘাত করলাম। তোর মা অনেক বেশি কষ্ট পাচ্ছে। আমার ছেলেরা একটু আগে তাকে তুলে এনেছে। গুলি করেছিলাম তোকে, কিন্তু সেখানে তোর হবু বউ দাঁড়িয়ে পড়ল। কিছু করার নেই, এটা মরতে মরতে বেঁচে গেল। তোর স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তুই আমার মায়ের কোনো ক্ষতি করিস না। আমি আসছি। আমি তোর কাছে খুব তাড়াতাড়ি আসছি। তোকে সতর মোহন্তী সাহেবকে ওর সঙ্গে নিয়ে যাব। তুই কি মনে করেছিস আমরা এগুলো কোনো কিছু জানতে পারবো না? আমাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আর আমার সম্পর্কে তো তোর এখন পর্যন্ত ধারণাই হয়নি। ঠিক আছে, চলে আয় সেই গাজীপুরের জঙ্গলে, যে জঙ্গলে আমাকে ফলো করতে করতে তুই এসেছিস। একদিন সেই জঙ্গলে আমরা আসি। পোড়া বাড়িতে তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু তোর মাকে আমরা মেরে ফেলবো। এই বলে আসাদ কল কেটে দিল। আসাদ এদিকে কল কেটে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে রিফাত এবং সাকিবকে নিয়ে রেডি হয়ে নিলাম। আর ডাক্তারের অনুমতি নিয়ে আমি
আখিকে আমাদের ফ্ল্যাটে নিয়ে আসলাম। আমাদের ফ্ল্যাটে নিয়ে আসার পরে আখিকে 2টা নার্সের দায়িত্বে রেখে আসলাম। আরও কিছু সিকিউরিটি দিয়ে চলে আসলাম। জানি না কখন কি হয়ে যায়। যে সিকিউরিটি দিয়ে আসলাম, তারপর আমি আমার ফোর্স নিয়ে গাড়ি করে সেখানে যেতে শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো সেখানে পৌঁছাতে। গাজীপুরের জঙ্গলে গাড়িটা বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর গাড়িটা এগিয়ে যাওয়ার পরে আমি একাই গাড়ি থেকে নেমে পড়লাম। আর বাকিদেরকে আমি আমার প্ল্যান মোতাবেক সাজিয়ে ফেলতে বললাম। আমার প্ল্যান মোতাবেক সবাই হাজির হয়ে গেল। সবাই আমার প্ল্যান মোতাবেক হাজির হয়ে পড়ল। তারপর আমাকে কয়েকজন এসে ভিতরে নিয়ে গেল। আমি ওদের সঙ্গে স্বেচ্ছায় ভিতরে গেলাম, কারণ আমার ভিতরে ভালো জায়গা দেখতে হবে এবং সেটা আমাকে যে কোনোভাবে তাদেরকে সিগন্যাল দিতে হবে। মাইক্রোফোন আমি ভিতরে নিয়ে দেখলাম মন্ত্রী এবং আসাদ আরও বেশ কয়েকজন মানুষ সেখানে উপস্থিত হয়েছে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। আর নিজেদের মধ্যে কথা বলার পরে এদিকে রিফাতকে স্যার বলল, রিফাত, আমি জানি না তোমাদের প্ল্যানটা কি, তবে শাহরিয়ারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আমার বিশ্বাস তোমরা এই অপারেশনটা সাকসেসফুল ভাবে করতে পারবে। তোমরা এখন অপারেশনে আছো, তোমাদের সঙ্গে এত বেশি কথা বলাটাও ঠিক হবে না। তবে তোমাদের জন্য দোয়া থাকলো। তোমরা অবশ্যই সফল হয়ে তারপরে এখানে আসবে আর ওদেরকে কাউকে ছেড়ে দেবে না, সব কটাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। জি স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। শাহরিয়ার স্যারের সাথে আমাদের খুবই ইউনিক একটা প্ল্যান হয়েছে। আশা করছি আমরা সফল হব। দোয়া চাই স্যার। এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি সবাইকে সবার পজিশন মতো দাঁড়িয়ে যাওয়ার জন্য বললাম। স্যার আমাকে যেভাবে বলেছিল ঠিক সেভাবেই কাজ করছে, কারণ একটু যদি ভুল হয় তাহলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমরা ওদেরকে ধরতে পারবো না। হঠাৎ করে আমার মাইক্রোফোনে একটা সিগন্যাল আসলো। এটা শুধুমাত্র আমার জন্য এসেছে। আমি আমার মতো করে পজিশন নিয়ে নিলাম, আর ওদিকে কি হচ্ছে সেগুলো মাইক্রোফোনে কিছুটা হলেও শুনতে পাচ্ছিলাম। অনেক ইচ্ছা ছিল তোকে দেখার জন্য, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি আমার পূরণ হয়ে যাবে সেটা আসলে সত্যি আমি উইশ করিনি। তুই আমার কত ক্ষতি করেছিস তুই নিজেও জানিস না। তুই একের পর এক আমার ব্যবসা বন্ধ করে দিয়েছিস, আমার লক্ষ্যে কসফায়ার করেছিস, আমার সমস্ত কিছু বন্ধ করে হাতের মধ্যে পুরো হারিকেন ধরিয়ে দিয়েছিস। আমার রক্তের গ্রুপটা একটু আলাদা, সেজন্য আমি এটা করতে পেরেছি। আর তোদের মতো শয়তানদের এ দেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোদেরকে মানুষ বিশ্বাস করে মন্ত্রী বানায়, আর তোরা সেটা ক্ষমতা নিয়ে পাপ করিস। মানুষের কাছে তো আসিস না, শুধু শুধু মানুষের কিডনি, চোখ, দামি দামি অঙ্গগুলো বিদেশে বিক্রি করিস। তোদের কি বিন্দু পরিমাণ লজ্জা থাকে না? তোদের কি বিন্দু পরিমাণ মায়া কাজ করে না এই মানুষগুলোর জন্য, যে মানুষগুলোর চোখে এত ক্ষমতা দিয়েছে, আর তাদের সঙ্গে তুই এত বেমানি করিস? তোর কি হাত পা একটু কাঁপে না? আর বিবেকের প্রশ্ন জাগে না? আমি টাকার বাহার করতে চাই, আমি চাই এদেশে রাজ করতে। আমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেখানে তোর জন্য আমি কোনো কিছু করতে পারলাম না। তোর জন্য আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। পার্লামেন্ট থেকে আমাকে বের করে দিয়েছে, আমাকে সরাসরি এখানে নামতে হলো। তুই জানিস আমি কে? আমি হলাম সেই ড্রাগন মাফিয়া। কি এতদিন মন্ত্রীর ছদ্মবেশে ঘুরে বেরিয়েছিলাম। আমার নামে 7টা দেশে প্রায় 150 মামলা রয়েছে, কিন্তু এত মামলা থাকা সত্ত্বেও আমার নামে কেউ অ্যাকশন নিয়ে যেতে পারেনি। কোনো দেশে পুলিশ আমাকে অ্যারেস্ট করার সাহস পর্যন্ত করেনি, শুধুমাত্র তুই ছাড়া। আর তুই এটা করেছিস বলেই তোকে দেখার অনেক ইচ্ছা হলো, সেই জন্য তোকে মারার আগেই ডাকলাম। এবার তোকে আমি আমার নিজের হাতে মারবো। সবসময় আমার লোকেরা গিয়ে এসব মারতো, আমি শুধু লাশটাকে বলে রাখতাম, কিন্তু আজকে আমি তোকে নিজের হাতে মার। তোর কি মনে হয় আমি বাজারে মাছ বিক্রি করি? আমি কি বাজারে মাছ বিক্রি করে তোর কাছে কথা বলতে এসেছি নাকি? তোর কাছে মাছ বিক্রি করতে এসেছি কোনটা? আমি তোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে এসেছি। তোর তো ফাঁসি হবে। তোর মতো 2 টাকা পুলিশ অফিসার আমার এবং আমার বসের কোনো ক্ষতি করতে পারবি না। তুই জানিস আমরা এখানে কতজন আছি? আর তুই একা আছিস। তুই একা আমাদেরকে কোনোভাবেই সামলাতে পারবি না। তুই এখন তোর মা দুজনেই মরবি, তারপর তোর হবু বউটাকেও মারবো। আজ প্রায় 4 বছর হলো আমি পুলিশে জয়েন করেছিলাম শুধুমাত্র ইন্সপেক্টর পদে। তারপর প্রমোশন হতে হতে আমি এখন ওসি পর্যায়ে আছি। আর এই 4 বছরে আমি 180টা কেস একদম ক্লোজ করেছি, শুধুমাত্র এই দেশের মধ্যে। আমার কেসগুলো শুধুমাত্র ক্রাইম নিয়ে হয়, মাফিয়া নিয়ে হয়, কারণ ডিপার্টমেন্ট আমাকে এটার মধ্য দিয়ে থাকে। এই কাজ দিয়েই থাকে। ডিপার্টমেন্ট খুব ভালো করে জানে আমি এগুলো খুব সফলভাবে অপারেশন করতে পারি। আর এটা খুব ব্যতিক্রম হয়নি। তুই জানিস আমি মায়ের চিকিৎসার জন্য ছুটি চেয়েছিলাম, কিন্তু আফসোস পেলাম না। স্যার আমাকে দায়িত্বটা দিয়ে দিল। আর একবার যখন ট্রেনিংয়ের দায়িত্ব নিয়েছিলাম, তখন থেকে আসলে নিজের পরিবারকে ভুলে গিয়েছিলাম। আর তখন থেকে তোদের মতো হিংস্র জানোয়ারকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে। যখন ওরা আমার মায়ের গায়ে হাত দিতে যাবে, তখন আমি আমার পিস্তলটা বের করে ওদেরকে গুলি করতে শুরু করলাম।
আর আমার কল করা দেখে চারিদিক থেকে গুলি ছুটতে লাগলো। রিফাত এবং সাকিব চারিদিক থেকে গোলাগুলি হচ্ছে। আমিও সুযোগ মতো আমার মাকে নিরাপদ জায়গায় নিয়ে আসলাম। মাকে আমার গাড়িতে করে বসে ড্রাইভারকে বললাম এখান থেকে চলে যাওয়ার জন্য। তারপর আমি ওদেরকে গুলি করতে লাগলাম। ওদের সমস্ত লোক আমার কাছে মারা গেল। আর শেষ পর্যন্ত আসাদ এবং মন্ত্রী দুজনই পালিয়ে যেতে লাগলো। আমি তাদেরকে পিছন থেকে ধরে ফেললাম। ধরে ফেলার পরে আসাদকে সেখানেই গুলি করে দিলাম। আর গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানে মারা গেল। ইচ্ছা করছে মন্ত্রী করে গুলি করে দিতে, আমি পারতাম, কিন্তু না করে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসলাম নিয়ে যাওয়ার জন্য। সে যে অন্যায় করেছে আর আমার মাকে তুলে নিয়ে এসেছে, সেজন্য তাকে অপারেশনের মধ্যে তাকে গুলি করে দিতাম। তারপরে মন্ত্রীকে অ্যারেস্ট করলাম। আমি মন্ত্রীকে অ্যারেস্ট করার পরে মন্ত্রী তখন আমাকে বলতে লাগলো, তুই আমাকে বিদেশে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দে, আমি তোকে অনেক টাকা দিব, তবু প্লিজ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাস না। প্লিজ, আমি বাঁচতে চাই। আমি জানি আমি কত অন্যায় করেছি, আদালত আমাকে শুধুমাত্র ফাঁসি দেবে। তোকে যদি আমি এখানে রাস্তায় ছেড়ে দেই, পুরো জনগণ তোকে থাপড় দিতে দিতে মেরে ফেলবে। কারণ অলরেডি তোর ব্যাপারটি নিয়ে চারদিকে নিউজ হচ্ছে, জনগণ সবাই জেনে গেছে তোর সম্পর্কে। তাই কোনো চান্স নেই। আমি ছেড়ে দিলেও এই জনগণ তোকে ছাড়বে না। এই জনগণ মায়ের খেয়ে খেয়ে তুই রাস্তায় মরে যাবি। তার চেয়ে ভালো আইন তোকে শাস্তি দেবে। জনগণের হাতে তোকে তুলে দিতে পারি না, হাজার হোক। আমি একজন পুলিশ অফিসার। আমি একটি মুচকি হেসে বললাম, কারণ ও যে পাপ করেছে তার জন্য ফাঁসি একমাত্র ঠিক আছে। তারপর থানায় কাজ করতে করতে, রিপোর্ট তৈরি করতে করতে আমার বেশ 2 দিন পার হয়ে গেল। মাকে আখির কাছে পাঠিয়ে দিলাম। তারপর এভাবেই 2 দিন পার হয়ে যাওয়ার পরে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো। কেন এত বড় একটা অপারেশন সাকসেসফুলভাবে করতে পেরেছি এবং এত বড় একজন মাফিয়াকে আমি তুলে দিতে পেরেছি আইনের হাতে, এর জন্য অনেক বড় একটা অনুষ্ঠান করা হলো। আমি আমার টিম সহ সবাই সম্বর্ধনা পেলাম। আর এসব করতে করতে প্রায় 7টা দিন কেটে গেল। 2 দিন পরে বিকেলবেলা আজকে আমি বাসায় ফিরছি। এখান থেকে সোজা আমি ঢাকায় ফিরবো। বাসায় এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে, আর আমি দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। মা অনেক অসুস্থ, কিভাবে রেডি হয়ে বসে আছে আমি তার দিকে তাকিয়ে দেখলাম। তখন আম্মু আমাকে বলতে লাগলো, এখন আর কোনো প্রশ্ন করিস না, ও এখন সম্পূর্ণ সুস্থ আছে। ওর ব্যাপারটা না হয় আমার উপর ছেড়ে দে। একমাত্র বৌমা, আমার ওর পরিবারের সঙ্গে কথা হয়েছে, এক্ষুনি তোদের বিয়ে হবে। ওরা এইমাত্র আসলো বলে আজকে এক্ষুনি বিয়ে করে তোকে ঢাকায় নিয়ে যাবে। আজকে আর বৌমাকে এখানে রেখে যাব না। মেয়েটা তোকে অনেক ভালোবাসে। মেয়েটার চোখের পানি আর সহ্য করতে পারলাম না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আখি আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। এটা আমি আখির চোখে দেখতেই বুঝতে পারছিলাম। মা আখিকে নিয়ে অন্য একটা রুমে চলে গেলে হয়তো রেডি করে দেবে। আর কিছুক্ষণ পরে আখির মা বাবা চলে আসলো, আর অনেক আত্মীয় স্বজন। আখির মা বাবার সঙ্গে কথা বললাম। ওনারা সেদিন হয়তো আজকে বিয়ে। পুরো বাসা আত্মীয় স্বজনে ভরে গেছে, পা ফেলার কোনো জায়গা নেই। তারপর আমাকে কয়েকজন এসে রেডি করে দিল। ইচ্ছা ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে অনুষ্ঠান করে বিয়ে করব, কিন্তু না, হঠাৎ করেই বিয়ে করে দিচ্ছে। বুঝতে পারলাম না কেন এত তাড়াতাড়ি করছে। আমি তো চেয়েছিলাম আর কিছুটা সময় নেওয়ার জন্য। আমাদের বিয়েটা হয়ে গেল। এখন পর্যন্ত আমার সঙ্গে আখির অতটা কথা হয়নি। তারপর আমি ফ্লাইটের টিকিট কাটলাম, আর সন্ধ্যার ফ্লাইটে আমরা ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে গাড়িতে করে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসব করতে করতে রাত 10টা বেজে গেল। আমি রাত 10টার সাথে দাঁড়িয়ে আছি। কিছু বন্ধুবান্ধব এসেছে, তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। সকলে আমার উপরে অনেক রেগে আছে। আমি তাদেরকে বললাম, দোস্ত, এখানে আমার কোনো কিছু করার ছিল না, হুট করে বিয়েটা করে দিয়েছে। আমি তোমার কাজ শেষ করেই ওদেরকে নিয়ে ঢাকায় ফিরবো ভাবছিলাম। তারপর বড় একটা অনুষ্ঠান করে বিয়েটা করব ভেবেছিলাম, কিন্তু মা হঠাৎ করে বিয়েটা করে দিল। ইদানিং মায়ের শরীরটা বেশ ভালো যাচ্ছিল না। আমি এটা মাকে দেখে বুঝতে পেরেছিলাম। আমি অপারেশনে ঢাকায় মায়ের কোনো তেমন খোঁজ নিতে পারিনি, সেজন্য হয়তো মা তাড়াতাড়ি করে বিয়েটা করে দিয়েছে। তবে ইচ্ছা আছে কিছুদিন পর বড় একটা অনুষ্ঠান করব, সেখানে সবাই থাকবি তোরা। এবার তো একটু হাসি দে। আর আমার ছোট ভাইগুলা কই? ভাই, আমাদেরকে ডাকতে হবে না, আমরা চলে এসেছি। ভাবি আপনার জন্য ওয়েট করছে। আন্টি বলেছে আপনাকে এখনই ভিতরে পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা আপনাকে পাঠিয়ে আমরা আন্টির হাতে বিরিয়ানি খাবো। আরে ভাই, ভাবি আপনার জন্য অলরেডি খাবার নিয়ে বাসার ঘরে অপেক্ষা করছে। আপনি যান, ভাবি আপনাকে মুখে তুলে খাইয়ে দিবে। আপনি যান। আর এই যে ভাইয়া, আপনারাও আসেন, আন্টি আপনাদের জন্য অপেক্ষা করছে। আর আপনাদের বন্ধু শাহরিয়ারকে বলে দেন ভালোভাবে যেন বিড়ালটা মেরে আসে। বাইরে বিশ্বাস কর, আমি এইভাবে যন্ত্রণা করে কোনোদিনও খেতে পারিনি।
এখন পর্যন্ত এখানে বিয়ে হলো, তারপর ফ্লাইটে করে এখানে আসলাম। সবার আদর যত্ন করতে করতে নিজের আদর যত্নই ভুলে গিয়েছি। প্লিজ আমার জন্য কিছু নিয়ে আয়, অনেক খিদে পেয়েছি। আমি এই কথা শুনে সাকিবকে একটা দৌড়ানি দিলাম। ছেলেটা ছোট হলেও কত বড় বড় কথা বলে। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম বন্ধু বান্ধবদের সামনে। তারপর সবাই মিলে আমাদের বাবাসর ঘরে প্রবেশ করলাম। দেখলাম মেয়েটা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমিও দরজা লাগিয়ে তার পাশে বসে পড়লাম। তার পাশে বসার পরে তখন সে মিটিমিটি করে হাসছে। আমার জন্য বিরিয়ানি মুখের সামনে তুলে ধরেছে, আমাকে খাইয়ে দিচ্ছে, কোনো কিছু বলছে না। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। একই কিছুক্ষণ পরে সে নিজে থেকে বলতে লাগলো, কি ব্যাপার, অমন করে আমার দিকে তাকিয়ে আসো কেন? এভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার সত্যি অনেক বেশি লজ্জা লাগে। এভাবে তাকিয়ে থেকো না। তাকে থাকবো না তো কি করব? এমন একটা সুন্দর বউ আমার কপালে জুটেছে, তাকে না থাকলে কি আর হবে? বলো না আমার বউটা মনে হয় আজকে বেশি আটা ময়দা মেখেছে। চুপ, এসব নিয়ে কোনো কথা বলবে না। আজকে আমাদের বাসুরাত, আর একটু মেকআপ করেছি দেখে একদম হালকা বোঝা যাচ্ছে না, একদম হালকা বোঝা যাচ্ছে না, এর জন্য কথা বলতে হবে। আর আমি এমনিতেই সুন্দর। তুমি সুন্দর তো মানা যায়, সত্যি তুমি যদি সুন্দর হতে তাহলে সুন্দরী মেয়েরা তাদেরকে পুরো খ্যাট মনে করত। এই তুমি কি বললে? আমি তোমার কথার আগা মাথা কোনো কিছুই বুঝতে পারলাম না। যাও, আমি তোমাকে খাই দিব না, তুমি নিজে নিজে খাও, আমি ঘুমাবো। আমি তার হাত ধরে ফেললাম, আর হাত ধরে ফেলার পরে তার সামনে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। সে মুচকি হেসে দিল, তারপর আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আমিও তাকে খাইয়ে দিতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আখি আমাকে নিয়ে বারান্দায় বসলো। আখি বারান্দায় আমার কোলের উপর বসে অনেক গল্প করলো। এভাবে নিজের বউকে নিয়ে গল্প করতে কার না ভালো লাগে। বেশ খানিকক্ষণ গল্প করার পরে আখির দুষ্টুমিটা বেড়ে গেল। কি ব্যাপার মহারানী, মনে হয় দুষ্টুমি করতে অনেক বেশি মন চাচ্ছে। ঠিক আছে, আপনার এত যখন ইচ্ছে, তাহলে আপনার ইচ্ছেটাই পূরণ করতেই হয়। আজকে আপনাকে এমন আদর করব, কিছুদিন পরে একটা সুসংবাদ শুনতে পারি। লজ্জার সময় মাথা খেয়ে মনে হয় এসব বলছো, তাই না? আর কোনো কথা হবে না, বাসর ঘরে বোড়ালটা ভালোভাবে মারতে হবে। বুঝতে পেরেছেন মিস্টার শাহরিয়ার রহমান? আমি আখিকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আর তারপর কি হলো সেটা আপনাদের না জানলেও চলবে। এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।